की वाणी प्रसारण सेवा है। वैलेंटाइंस डे का माहौल, देश के दुश्मनों को प्यार भरा संदेश देने की तैयारी। शंभू इंटरनेशनल बॉर्डर पर घुसपैठियों के खिलाफ सख्त नाकाबंदी। जहां ही देखो बैरिकेड ही बैरिकेड, मेक इन इंडिया का जीता जागता प्रतीक। साथ ही साथ लेटेस्ट कटिंग एज टेक्नोलॉजी का प्रदर्शन, वो टेक्नोलॉजी जो रिपब्लिक डे पर भी ना दिखी। ड्रोन जो आंसू गैस छोड़ने की क्षमता रखे और दुश्मन का मोए मोए कर दे। और अगर लातों के भूत तब भी ना माने तो उनके टैंक्स, मेरा मतलब है उनके ट्रैक्टर्स में कील और उनके पिछवाड़े में डंडा घुसाने की पूरी तैयारी। बहुत मारनी है, अलग नहीं मारने, समझ गए। अंतरराष्ट्रीय बॉर्डर से सटा हुआ देश की राजधानी दिल्ली, जहां दुश्मनों पर कड़ी नजर। कहीं उन्होंने ट्रांसफॉर्मर्स की मदद लेकर ट्रैक्टर को ऑल्टो ना बना दिया हो और दिल्ली में घुसपैठ कर गए हो। सभी की चेकिंग हो रही है, ट्रैफिक जैम इसीलिए दूर दूर तक। अब सरकार बैरिकेडिंग कर रही है, कुछ सोच के ही कर रही होगी। आफ्टर ऑल राजधानी में सब चंगासी ही होना मांगता। अरे यहां प्रदर्शन हो गया तो सब चंगासी सब नंगासी हो जाएगा ना, और वो भी इलेक्शन से ठीक पहले। आई जब जनता मस्त अस वर्सेस देम में डूबी हुई है, उस भ्रम को भ्रष्ट करना घोर पाप, घोर अनर्थ, घोर अन्याय, एंटी नेशनल टुकड़े टुकड़े वाला काम हो जाएगा। इसीलिए चाहे वो जेएनयू हो या किसान आंदोलन मोर्चा, अपनी आवाज उठाना, प्रदर्शन करना, अपना हक मांगना, ये सारी चीजें अब गैर कानूनी है। नमस्कार বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, গত কিছু দিন ধরে আপনারা হয়তো সকলেই দেখেছেন টিভির পর্দাতে যে দিল্লিতে বা দিল্লির চারিদিক থেকে পাঞ্জাব, হরিয়ানা সব জায়গা থেকে একটা কৃষক আন্দোলন শুরু হয়েছে এবং সেটা সাংঘাতিক ভাবে ওটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের দিল্লিতে ঢোকার জন্য। এবং দিল্লির জায়গাটাকে, দিল্লির যে বর্ডারটাকে, সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমন ভাবে সিল করেছে যেন মনে হচ্ছে দেখে ওটা দেশের মধ্যে নয়, বরঞ্চ ওটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে টিয়ার গ্যাসেস ছোড়া হচ্ছে, রাবার বুলেটস ছোড়া হচ্ছে, সাংঘাতিক একটা কেওটিক সিচুয়েশন হয়ে আছে। এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা একটুখানি ডিটেলসে জিনিসটাকে বুঝতে চাইছি বা আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালিতে কি ঘটছে দিল্লিতে, পার্টিকুলারলি ইলেকশনের আগে। বন্ধুরা, মূলত আমাদের এখানে চারটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কৃষকদের ডিমান্ডটা কি। দ্বিতীয় প্রশ্ন যে এই যে কৃষকরা যে ডিমান্ডটা করছে এবং এই যে অ্যাগ্রেসিভ ওয়েতে, এই যে একটা অ্যাগ্রেসিভ ওয়েতে ওরা এগিয়ে আসছে, এটার পেছনে যুক্তিটা কি? ওদের কি ঠকানো হয়েছে? যদি হ্যাঁ, তাহলে কি কেন্দ্রীয় সরকার ঠকিয়েছে? কি করে ঠকিয়েছে? তৃতীয় প্রশ্ন, আজকে সরকার ওদের দিল্লিতে ঢুকতে দিচ্ছে না, এই প্রোটেস্টটাকে, এই আন্দোলনটাকে, এই যে সরকারকে কোয়েশ্চেন করছে, এটা তারা চাইছে না। তো এই যে একটা আনডেমোক্রেটিক ব্যাপার ঘটছে, যেখানে আমি কোনো বিরোধী প্রশ্ন শুনতে চাইছি না, আলোচনা তো দূরের কথা, তো সেটা কেন করছে? কেন্দ্রীয় সরকার কি ভয় পাচ্ছে? আর লাস্ট প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে একটা সাংঘাতিক প্রোটেস্ট শুরু হয়েছে এবং ওটা দিল্লির দিকে এগিয়ে আসছে একটা আগুনের মতন, এটা কি আগামী 2024-এর যে ইলেকশন, লোকসভা ইলেকশন, তার উপর কি কোনো ইফেক্ট বা ইম্প্যাক্ট ফেলতে পারে? এবং এই চারটে যে মৌলিক ইম্পর্টেন্ট যে চারটে মূল প্রশ্ন, এই চারটে প্রশ্ন বোঝার জন্য আমাদের একটুখানি পিছিয়ে যেতে হবে যখন এই ফার্মার প্রোটেস্ট প্রথমবার শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 2 বছর আগে। বন্ধুরা, আপনারা জানেন যে কিছু বছর আগেও এই যে প্রোটেস্টটা শুরু হয়েছিল যখন কেন্দ্রীয় সরকার কয়েকটা ফার্ম লজ এনেছিল, মানে কৃষকদের জন্য কয়েকটা আইন তৈরি করেছিল, এবং সেই সবকটা আইনের এগেনস্টে কৃষকরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটা খুব সাংঘাতিক ছিল এবং আলটিমেটলি কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিজের মাথা নত করে ওই আইনগুলোকে আবার ফেরত নিতে হয়েছিল। কিন্তু তার সঙ্গে কিছু প্রমিসেস ছিল, সেই প্রমিসেস গুলো কিন্তু ফুলফিল করা হয়নি। সেরকম আমি কয়েকটা প্রমিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রমিস হচ্ছে, ওনারা বলেছিলেন যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, যেটা 2013 সালে পাস হয়েছিল, ওই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ল্যান্ড অ্যাকুইজিশন 2013 যে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কারণের জন্য সরকার কারো জমি নেবে, সেই কারণটা যদি সরকার ফুলফিল না করতে পারে তাহলে সেই জমি ফেরত দিতে হবে। এটাই ইন্টারেস্টিং ব্যাপার। মানে 1894 এর যে আইনটা ছিল, সেই আইনে কিন্তু সরকার জমি নিয়ে নিলে ফেরত দেওয়ার কোনো সিস্টেম ছিল না। 2013-তে কিন্তু ফেরত দিতে হবে যদি যে পারপাসের জন্য জমিটা সরকার নিয়েছে সেটা যদি ফুলফিল না করতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা ওয়েলফেয়ার মডেলের উপরে আইনটা তৈরি হলো। অতএব এটার ইমপ্লিমেন্টেশন সারা দেশে হওয়ার দরকার ছিল, সেটা এখনো হয়নি কেন? এটা 1 নম্বর প্রশ্ন ছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে সরকার বলেছিল আমরা 3টে ল ফেরত নিয়ে নেবো, সেটা নিয়ে নিয়েছে, কিন্তু এই আইনটা তৈরি করেনি বা ইমপ্লিমেন্ট করেনি। নেক্সট কথা হচ্ছে যে 2020 সালে লখিমপুর খেরি জায়গাতে, লখিমপুর খেরি ডিস্ট্রিক্টে কৃষকদের উপরে অত্যাচার এমন হয়েছিল যে ওখানে কয়েকটা কৃষক মারা গেছিল। লখিমপুর খেরি কিলিংস এই নামে তারা, এই জায়গাটা খুবই মানে
খারাপভাবে লোকের মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু এই যে লখিমপুর খেরি কিলিংস, তার যারা কালপ্রিটস, তাদের এখনো সাজা হয়নি কেন? নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে যে WTOর যে একটা এগ্রিমেন্ট আছে উইথ রেসপেক্ট টু ফার্মার্স, সেই জায়গাটা আমরা বুঝতে পারছি যে ভারত সরকার যে রেটে সাবসিডি দেয় বা দিয়ে থাকে, তার জন্য ভারতের যে ইন্টারন্যাশনাল প্রেজেন্স, তার যে প্রোডাক্টের ইন্টারন্যাশনাল প্রেজেন্স, সেটা কোনো না কোনো ভাবে অন্যান্য ফরেন গুডস এর সঙ্গে ভালো করে কম্পিট করে ফেলছে। বাট একটা আমি বলতে পারেন, আপনারা ভাবতে পারেন যে একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় ভারতীয় কৃষকরা বিকজ অফ দি সাবসিডিজ, যার জন্য ইন্টারন্যাশনালি ভারতকে শুনতে হয় যে আপনারা সাবসিডি কাট করুন। আর এইটার জন্য কিন্তু ভারতদের সঙ্গে WTOতে ফার্মারদের নিয়ে একটা কথোপকথন, একটা ঝগড়া, একটা কেস কাচারি চলতেই থাকছে। তো কৃষকরা বলেছিল আপনারা এই WTO থেকে বেরিয়ে আসুন, আপনারা WTO থেকে এই ফার্মার কেন্দ্রিক যে ক্লজেস গুলো আছে এখান থেকে আপনারা উইথড্র করে নিন। সেটা এখনো হয়নি কেন? লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে গতবার যে ফার্মার প্রোটেস্টটা হলো, ফার্মার প্রোটেস্ট 1.0, তার আন্ডারে যে কটা কৃষকের এগেনস্টে মামলা ছিল, সেই মামলাগুলো এখনো তুলে নেওয়া হয়নি কেন? এরা তো কোনো পেশাদার ক্রিমিনাল বা অপরাধী নয়, এরা তো একটা প্রোটেস্ট করতে গিয়েছিল বলে এই জায়গাটা হয়েছিল। তো ওই কেসেস গুলো তুলে নেওয়া হচ্ছে না কেন? বন্ধুরা, এছাড়া দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এত বছর পরে কৃষকদের উপরে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, রাবার বুলেটস ছোড়া হচ্ছে, প্রশ্ন করলেই সেটাকে ইললিগাল বলে দেওয়া হচ্ছে। প্রতিবাদ, প্রশ্ন, রাইট টু প্রোটেস্ট, এটা আমাদের রাজ্য সরকারের সামনেও আমি দেখতে পাই, কেন্দ্রীয় সরকারের কাছেও আমি দেখতে পাচ্ছি যে প্রতিবাদ করেছো তো মরেছো। নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি যে এই যে বর্ডারের মতন করে দিল্লিটাকে ঘিরাও করে দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, পৃথিবীর কাছে, দেশের বাইরের লোকেদের কাছে এই যার ছবিটা লোকে কিভাবে পারসিভ করবে। সুতরাং আমার মনে হয় সরকার লাস্ট প্রোটেস্ট থেকে কিছু শেখেনি। যদি শিখে থাকতো তাহলে ওদের এই ডিমান্ডগুলোকে ফুলফিল করতে পারতো। কিন্তু এইগুলো হচ্ছে পুরনো, যেগুলো 2 বছর আগে প্রমিসেস ছিল, আবার নতুন করে কি কি প্রমিসেস করেছে মোটামুটি ভাবে একই আছে। আমি আপনাদের কয়েকটা মেইন 3টে প্রশ্ন বা 3টে ডিমান্ডকে নিয়ে আমি আলোচনা করে নিচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস বলে একটা কনসেপ্ট আছে, যেখানে বলা হয় যে প্রাইভেট প্লেয়ার্সরা অথবা সরকার যদি কৃষকদের কাছ থেকে তাদের যে প্রোডাক্টস কেনে, তার একটা বেয়ার মিনিমাম টাকা দিতে হবে। মানে সেটা ফসল ভালো হোক, ফসল খারাপ হোক, ফসল কোনো সময় ডিমান্ড কম হোক, ডিমান্ড বেশি হোক, ওই মিনিমাম প্রাইসটা ইররেসপেক্টিভ অফ ডিমান্ড, ওই মিনিমাম প্রাইসটা কৃষকদের দিতে হবে। ইট ইজ এ কাইন্ড অফ এ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এবং সেই এমএসপিটা 23টা ক্রপসের উপরে দেওয়া হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে বন্ধুরা যে এই যে 23টা ক্রপসের উপরে এমএসপি দেওয়া হয়, এই এমএসপির প্রাইসটা বন্ধুরা ভ্যারি করে স্টেট টু স্টেট। অর্থাৎ কোনো জায়গাকার কৃষকরা একটা পার্টিকুলার ক্রপের উপরে বেশি টাকা পান, তো কোনো জায়গায় একই ক্রপের উপরে কম টাকা পান, which is unfair। যার জন্য একটা ডিমান্ড হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড তো অনেক হলো, উত্তরাখণ্ড থেকে আমরা দেখে আসছি, তো ইউনিফর্ম সিভিল কোড অনেক হলো, আমরা ইউনিফর্ম এমএসপি চাই। খুব ভাইটাল পয়েন্ট, সেটা কিন্তু এখনো সরকারের কানে খুব একটা ভালোভাবে লাগেনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বা দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যে কটা লোন এই কৃষকরা নিয়েছিল, সেই লোনগুলোকে ওয়েভ করে দেওয়া হোক, এবং লেবারার্সরা, মানে কৃষকরা এবং লেবারার্সরা তাদের যে লোন যারা নিয়েছিলেন এবং লোন ফেরত দিতে পারেনি, টাকা ফেরত দিতে পারেনি, তাদের লোনগুলোকে খারিজ করে দেওয়া হোক, মাফ করে দেওয়া হোক। এবার দেখুন এই জায়গাটায় না একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের ট্যাক্সের টাকাটা লস হয়ে যাচ্ছে। লোন ওয়েভ করে দেওয়াটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনকে প্রমোট করবে। আমি এটার বিরোধিতা করছি। সমস্যা শুধু একটাই যে বড় বড় কর্পোরেট হাউসেসের লোনগুলো যখন ওয়েভ হয়ে যায়, তাহলে এদের লাখ 2 লাখ টাকার লোনটা ওয়েভ হয় না কেন? যদি ওদের লোনগুলো রাইট অফ হয়ে যায়, তাহলে এদের লোনগুলো রাইট অফ হয় না কেন? রাইট অফ কি শুধু বড় লোকদের লোন হবে? গরিব লোকদের লোনটাকে রাইট অফ করা যাবে না? তাদেরকে জেলে যেতে হবে? এই দ্বিচারিতাটা কেন? এই জয় জওয়ান আর জয় কিষান বললেই কি শুধু হলো? আজকে যে কিষান যদি এটা লোন না ফেরত দিতে পারে, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, যাতে কর্পোরেট হোক অথবা কৃষক হোক অথবা মজুর হোক, প্রত্যেকটি লোকের একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন থাকার দরকার আছে। আমি টাকা নিলে ফেরত দিতে হবে, কিন্তু যদি না দিতে পারে কোনো কারণের জন্য, এবং সেই কারণটাকে যদি তারা প্রমাণ করতে পারে উইথ অল দি প্রুফস, তাহলে আমি ওয়েভই যদি করব, আমি যদি রাইট অফই করব, তাহলে আমি সকলের জন্য একই পদ্ধতি ব্যবহার করব। আমি বড় লোকদের জন্য রাইট অফ করছি, গরিব লোকদের জন্য রাইট অফ করবো না, এটা তো ঠিক লাগছে না। এটা তো কমপ্লিটলি একটা ডিসক্রিমিনেশন। সেই প্রশ্নটা কিন্তু, সেই ডিমান্ডটা কিন্তু সরকারকে আবার নতুন করে করা হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বন্ধুরা, আমরা আগে দেখেছি যে MS স্বামীনাথনকে ভারত রত্ন দেওয়া হলো।
ভারতরত্ন, এবং উনি খুবই ডিজার্ভিং একজন ব্যক্তি, প্রফেসর এম.এস. স্বামীনাথন, যার জন্য ওনাকে আমরা বলে থাকি যে আমাদের দেশের ফাদার অফ গ্রিন রেভলিউশন। তো ওনাকে ভারতরত্ন দেওয়ার পরে ওনার মুখটাকে বুঝিয়ে দেওয়া হলো। তার কারণ যে ওনারই একটা তৈরি করা কৃষকদের উপরে একটা রিপোর্ট ছিল, যেটাকে আমরা বলি স্বামীনাথন রিপোর্ট। তার রেকমেন্ডেশনস গুলো টেবিলের তলায় ধুলো খাচ্ছে। এবং এটা কিন্তু শুধু বিজেপি ক্ষেত্রে আমি বলছি না, এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেসও এটাকে ধুলো খাইয়েছে, এখন বিজেপিও বিগত এত দশক ধরে ধুলো খাওয়াচ্ছে, আগামী দিনে যে আসবে হয়তো সেও ধুলো খাওয়াবে। কিন্তু অন্ততপক্ষে যে স্বামীনাথনকে মান সম্মানটা দিয়ে আমি ওই রিপোর্টগুলোকে সরিয়ে রাখছি। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আজকের তারিখে চোখে ফুটছে। যেমন ধরুন, ওনারা বলেছিলেন যে এক্সটেন্সিভ ল্যান্ড রিফর্মস করতে হবে। উনি বলেছেন যে ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস ল্যান্ড অ্যান্ড সারপ্লাস ওয়েস্ট ল্যান্ড এগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। উনি বলেছেন যে গ্রেজিং রাইটস দিতে হবে। উনি বলেছেন যে পাবলিকের টাকা, মানে সরকারকে নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে ফর ইরিগেশন, পাবলিক ইনভেস্টমেন্ট করতে হবে ফর ইরিগেশন, ফর ড্রেনেজ। এবং সরকার এটাও বলেছে, মানে সরকারকে এটাও বলা হয়েছে স্বামীনাথন রিপোর্টে, যে কর্পোরেট অ্যাকুইজিশন অফ ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু করা যাবে না। কর্পোরেটসরা ফরেস্ট এবং এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাকোয়ার করতে পারবে না। এবং স্বাভাবিকভাবেই এখন যদি আপনি বুঝতেই পারছেন যে এই ধরনের কথাবার্তা যদি বলে, যেখানে প্রাইভেট সেক্টরকে আটকানোর কথা হচ্ছে, কেন এই স্বামীনাথন রিপোর্টের রেকমেন্ডেশন কোনো মানা হয়নি সেটা খুবই পরিষ্কার, জলের মতন পরিষ্কার। কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও আমি বলছি যে আজকে ইলেকশনের আগে এই জিনিসটাকে করছে। কেউ বলতে পারে যে এটা একটা পলিটিক্যাল স্টান্ট, কিন্তু আমি বলতে চাই যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে পলিটিক্যাল নেতাদের কানে কথা ঢোকানোর উপায় হচ্ছে এই একই সময়, কেন ওরা শুধু ভোটের ল্যাঙ্গুয়েজটাই বোঝে, শুধু ভোটের ল্যাঙ্গুয়েজটাই বোঝে বলেই আজকে কৃষকরা আজকে ইলেকশনের আগে এই জিনিসটা করছে। আজকে রাহুল গান্ধী ওখানে গিয়ে বলছে যে যদি আপনারা আমাকে ভোট দিয়ে সরকারে নিয়ে আসেন, আমি এমএসপিটাকে একটা লিগ্যাল রাইট করে দেবো। এই একই কংগ্রেস যে এত বছর ধরে ছিল স্বামীনাথন রিপোর্ট এসে ধুলো খাচ্ছিল, তখন তো কিছু করেননি, তাহলে আজকে কেন করবেন? আর তর্কের খাতে যদি ধরে নেওয়া যায় যে যদি আজকে আগামী কিছুদিনের মধ্যে বিজেপি যদি এই এমএসপিটাকে লাগু করে দেয়, তাহলে কি হবে? তাহলে 450 অব্দি ভোট পৌঁছবে। বন্ধুরা, আপনাদের কি মত? এই যে ডিমান্ডগুলো এসেছে, আর এই ডিমান্ডগুলোকে আগামী দিনে কি ফুলফিল করার সম্ভাবনা হলেও হতে পারে সামনে ইলেকশনের আগে? আপনাদের অবশ্যই ভাবে আপনাদের এই ভ্যালুয়েবল থটসগুলো কমেন্ট সেকশনে জানাবেন এই পার্টিকুলার টপিকের উপরে। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। যদি নতুন এসে থাকেন চ্যানেলে, তো অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।